প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র সুপার সাজেশন ক্লাসে। আজকের এই ক্লাসে আমি পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র থেকে প্রতিটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। প্রথমে হচ্ছে প্রথম অধ্যায়, পৌরনীতি ও সুশাসন পরিচিতি। এই অধ্যায়ে জ্ঞানমূলক প্রশ্নগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে রয়েছে পৌরনীতি মূলত একটা কি বিষয়ক বিজ্ঞান। আমরা জানি পৌরনীতি ও সুশাসন এই সাবজেক্টটি সাধারণত নাগরিকতা নিয়ে আলোচনা করে, অর্থাৎ নাগরিক ও নগর রাষ্ট্র নিয়ে আলোচনা করে বলে পৌরনীতিকে মূলত একটা নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। সিভিক্স শব্দটির উৎপত্তি কোথায় থেকে? আমরা জানি সিভিক্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সিভিস ও সিভিটাস থেকে। নিচেই শব্দ দুটি দেওয়া আছে। সিভিস অর্থ হচ্ছে নাগরিক এবং সিভিটাস অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। তাহলে আমরা জানি সিভিক শব্দটি এসেছে দুটি ল্যাটিন শব্দ সিভিস ও সিভিটাস থেকে, যার অর্থ হচ্ছে নাগরিক ও নগররাষ্ট্র। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কি? আমরা দেখেছি একটু আগেই, পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স। পৌরনীতির সংজ্ঞা দাও। পৌরনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে, অথবা নাগরিকতা সম্পর্কিত সকল সমস্যা নিয়ে যে বিষয় আলোচনা করে তাকে পৌরনীতি বলা হয়। এভাবে পৌরনীতির নানা রকম সংজ্ঞা আছে, মূল বিষয়গুলোকে ধারণ করে বিভিন্ন সংজ্ঞা দেওয়া যায়। নাগরিকতা কি? নাগরিকতা হচ্ছে একজন নাগরিক একটা দেশে, অর্থাৎ একজন মানুষ কোনো দেশে জন্মগ্রহণ করার পর ওই দেশের যাবতীয় সুযোগ সুবিধা গ্রহণ করার মাধ্যমে ওই দেশের নাগরিকতা অর্জন করে। সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কি? আমরা জানি সুশাসন, এটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গুড গভর্নেন্স। গুড অর্থ হচ্ছে ভালো, গভর্নেন্স অর্থ শাসন, ভালো শাসন, অর্থাৎ ভালো শাসনকে আমরা সুশাসন বলে থাকি। সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন প্রতিষ্ঠান ব্যবহার করে? সর্বপ্রথম বিশ্ব ব্যাংক সুশাসন শব্দটি ব্যবহার করে। সুশাসন কি? সুশাসন হচ্ছে একটি সুন্দর শাসন, অর্থাৎ যেখানে জবাবদিহিতামূলক এবং স্বচ্ছতামূলক শাসন প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ আমরা সেই শাসন ব্যবস্থাকে সুশাসন বলতে পারি যেখানে জবাবদিহি প্রতিষ্ঠা হবে এবং স্বচ্ছতা প্রতিষ্ঠা হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এই অধ্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে রয়েছে শব্দগত অর্থে পৌরনীতি বলতে কি বোঝায়। তাইলে একটু আগে একটা বিষয়ে আমরা আলোচনা করেছি। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স। এই শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সিভিস ও সিভিটাস থেকে, যেটা নাগরিক ও নগর রাষ্ট্র নিয়ে আলোচনা করে। তাহলে শব্দগত অর্থে পৌরনীতি বলতে বোঝায় একটা নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। এরপরের প্রশ্ন সেম, পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? কারণ পৌরনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যেটি নাগরিকের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। নাগরিকের উৎপত্তি, দেশের উৎপত্তি, নাগরিকের মৌলিক অধিকার, কর্তব্য, নাগরিকের দায়িত্ব কী, এসব বিষয় নিয়ে আলোচনা করে। যেহেতু নাগরিক সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে, তাই এটাকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। ঠিক একইভাবে আমরা এই ব্যাখ্যাগুলো দিয়েই লিখতে পারি পৌরনীতি বলতে কী বুঝো। তারপরে হচ্ছে সুশাসন বলতে কী বোঝায়। আমরা একটু আগে আলোচনায় বলছিলাম যে গুড গভর্নেন্স মানে হচ্ছে ভালো শাসন, অর্থাৎ যে রাষ্ট্রে জবাবদিহিতামূলক, স্বচ্ছতামূলক এবং আইনের শাসন প্রতিষ্ঠা হবে সেটাই হচ্ছে সুশাসন। তাহলে এটার ব্যাখ্যা দিয়ে আমরা এই প্রশ্নের উত্তরটা লিখতে পারি। এখানে যদি আমরা দেখি জবাবদিহিতাটা কী? জবাবদিহিতা হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের উপর অর্পিত দায়িত্ব, কর্তব্য সম্পর্কে তাদের অধস্তন কর্তৃপক্ষকে বা জনগণের কাছে বা যাদের কাছে জবাবদিহি করতে তারা বাধ্য, সেই সকল সংস্থার কাছে যদি তারা তাদের কর্মকাণ্ড সম্পর্কে জবাবদিহি প্রতিষ্ঠা করে, এটাকে বলা হয় জবাবদিহিতা। স্বচ্ছতা বলতে আমরা কি বুঝি? স্বচ্ছতা মানে হচ্ছে পরিষ্কার বা স্পষ্ট, ট্রান্সপারেন্সি। স্বচ্ছতা বলতে আমরা সাধারণত বুঝি কোনো কাজের মধ্যে স্পষ্টতা থাকা, অর্থাৎ আমি কি কাজ করেছি, কিভাবে করেছি, কোন পদ্ধতিতে করেছি, এই কাজগুলো যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, অধস্তন কর্তৃপক্ষ সবার কাছে স্পষ্ট থাকে, এটাকে বলা হয় স্বচ্ছতা। এই অধ্যায়ে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিকস। পৌরনীতি ও সুশাসনের ধারণা ব্যাখ্যা করো। পৌরনীতি ও সুশাসনের পরিধি কী, অর্থাৎ পৌরনীতি ও সুশাসন কোন বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করে, এটা কতটুকু বিস্তৃত বা বিষয়বস্তুগুলো কী। পৌরনীতি ও সুশাসন পাঠ করতে হবে কেন, অর্থাৎ এটা প্রয়োজনীয়তা কী, এটা পাঠ করলে আসলে লাভ কী হবে। একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে, নিজের দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানতে পারবে, মানবাধিকার সম্পর্কে জানতে পারবে, মৌলিক অধিকার সম্পর্কে জানতে পারবে, রাষ্ট্রের অতীত, বর্তমান, ভবিষ্যৎ ইতিহাস সম্পর্কে জানতে পারবে। পৌরনীতি ও সুশাসনের সম্পর্ক বিশ্লেষণ করো। পৌরনীতি শব্দটির সাথে সুশাসনের সম্পর্ক কী? একটা নাগরিকের অধিকার ও কর্তব্য পালন করার মাধ্যমে
সুশাসন প্রতিষ্ঠা হয়। অর্থাৎ নাগরিক যদি তার দায় দায়িত্ব পালন করে এবং অধিকার ও কর্তব্য ভোগ করে, এগুলোর মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা হবে। সুশাসন ছাড়া পৌরনীতি পূর্ণতা লাভ করতে পারে না। এরপরের প্রশ্ন টপিকস হচ্ছে সুনাগরিকতার শিক্ষা লাভে পৌরনীতি ও সুশাসনের গুরুত্ব অত্যধিক, বিশ্লেষণ করো। সেম কথা আগেরটার সাথেই, অর্থাৎ পৌরনীতির সাথে সুশাসনের সম্পর্কটা কেমন, এই আলোচনাটাই এখানে করলে হয়ে যাবে। পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক কী, এই টপিকসগুলো পড়লে আশা করি ঘ এবং ঘ নাম্বার প্রশ্ন তোমরা এখান থেকে কমন পাবে। এবার হচ্ছে তৃতীয় অধ্যায়। এই অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। এই অধ্যায় থেকে 2টা থেকে 3টা সৃজনশীল আসবে পরীক্ষায়। আমরা যদি প্রথমত দেখি মূল্যবোধ কী। মূল্যবোধ হচ্ছে ভালো ও খারাপের মানদণ্ড, অর্থাৎ যে সকল কর্মকাণ্ড ভালো খারাপ, উচিত অনুচিত ইত্যাদি মানদণ্ড নির্ধারণ করে, সেটা হচ্ছে মূল্যবোধ। তারপরে হচ্ছে স্বচ্ছতা কী, এটা একটু আগে আমরা আলোচনা করেছি। ল শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ল শব্দটি এসেছে টিউটনিক মূল শব্দ ল্যাক থেকে, বানানটা হচ্ছে LAG। প্রথা কী? প্রথা হচ্ছে যে সকল নিয়মকানুন বা আচার অনুষ্ঠান অতীতে প্রচলিত ছিল, বর্তমানেও প্রচলিত আছে, অর্থাৎ অতীত থেকে প্রচলিত হতে হতে এটা একটা নিয়ম বা অভ্যাসে পরিণত হয়েছে, এটাকে প্রথা বলা হয়। একটু আগে বলছিলাম ল্যাক শব্দের আবিধানিকত্ব কী। ল্যাক শব্দের আবিধানিকত্ব হচ্ছে যা মানতে বাধ্য বা মেনে চলা। আইন কোন শব্দ থেকে বাংলায় এসেছে? আইন শব্দটা মূলত একটা হচ্ছে ফার্সি শব্দ, যা টিউটনিক, এটা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ল, যা টিউটনিক মূল শব্দ ল্যাক থেকে এসেছে। আইন কি? আইন হচ্ছে এমন কিছু নিয়ম কানুন বা বিধিমালা যা রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অধস্তন কর্তৃপক্ষের জন্য বিধিমালা প্রণয়ন করা হয়, যা মেনে চলতে নাগরিকগণ বাধ্য থাকে, তাকে আইন বলা হয়। আইনের সুপ্রাচীন উৎস কী? আইনের সুপ্রাচীন উৎস হচ্ছে প্রথা, অর্থাৎ প্রথার মাধ্যমে আমরা আইন মেনে চলা শিখেছি। অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি? 6টি উৎস আছে, এগুলো একটু পড়ে দেখবে। নৈতিকতা কী? নৈতিকতা হচ্ছে যা নীতিবোধ থেকে উদ্ভূত, অর্থাৎ মানুষের ন্যায় নৈতিকতা বা ভালো মন্দ বিচারিক ক্ষমতা থেকে যে কাজটা করা উচিত বা অনুচিত, এটাই হচ্ছে নৈতিকতা। লিবার্টি শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে? তারপরে হচ্ছে স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ কী, ওপরে দেওয়া আছে। লিবার্টি হচ্ছে স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ। স্বাধীনতা কী? স্বাধীনতা হচ্ছে একজন নাগরিক হিসেবে বা একজন মানুষ হিসেবে জন্মগ্রহণ করার পর তার যে যে অধিকার ভোগ করার কথা, সে যদি নিরবচ্ছিন্নভাবে অন্যের হস্তক্ষেপ ব্যতি রেখে সে অধিকার ভোগ করতে পারে, এটাকে স্বাধীনতা বলা হয়। সাম্য। সাম্য হচ্ছে ধনী গরিব, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সমান চোখে দেখাকেই সাম্য বলা হয়। এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে মূল্যবোধ বলতে কি বোঝায়? একটু আগে মূল্যবোধের আলোচনায় বলছিলাম যে ভালো মন্দের মাপকাঠি, অর্থাৎ কোন কাজটা ভালো কোন কাজটা খারাপ, উচিত অনুচিতের মধ্যে পার্থক্য, এগুলোকে মূল্যবোধ বলা হয়। সামাজিক মূল্যবোধ বলতে কি বোঝায়? সমাজে যে সকল কর্মকাণ্ড সমাজের জন্য, অর্থাৎ এক এক সমাজে কর্মকাণ্ড কিন্তু এক এক রকম হতে পারে, এক এক সমাজে মূল্যবোধ এক এক রকম হতে পারে। কোনো সমাজে প্রচলিত যে কাজটা ভালো সেটা মেনে চলা, যে কাজটা মন্দ সেটা এড়িয়ে চলা, এটাকেই বলা হয় সামাজিক মূল্যবোধ। প্রথা বলতে কি বোঝায়? এটা জ্ঞানমূলকের আলোচনায় বলছি। অতীত থেকে প্রচলিত, বর্তমানেও প্রচলিত আছে, অভ্যাস হয়ে গেছে, যেটা মেনে চলতে অভ্যস্ত, এটাকে প্রথা বলা হয়। প্রত্যেক নাগরিকের আইন মেনে চলা উচিত কেন? প্রত্যেক নাগরিকের আইন মেনে চলা উচিত এই জন্য যে সমাজ ও রাষ্ট্র যাতে সুন্দর হয়, সমাজ ও রাষ্ট্রে যাতে কোনো অন্যায় না হয়, সমাজ ও রাষ্ট্রে যাতেও কোনো অনিয়ম না হয়, সেজন্য প্রত্যেক নাগরিকের আইন মেনে চলা উচিত। অথবা রাষ্ট্র বা সমাজকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য আইন মেনে চলা উচিত। নৈতিকতা বলতে কি বোঝায়? নৈতিকতা বলতে বোঝায় নীতিবোধ থেকে উৎসৃত, অর্থাৎ নীতিবোধ থেকে এসেছে। মানুষের ভালো মন্দের উচিত অনুচিতের পার্থক্য থেকে যে কাজটা সংগঠিত হয় সেটাকে নৈতিকতা বলা হয়। মানুষ আইন মান্য করে কেন? এই প্রশ্নটা একটু আগে আলোচনা করেছি। তুমি কেন আইন মেনে চলবে? তাহলে সেম কথা, মানুষ যে কারণে আইন মেনে চলে ঠিক আমিও ঠিক সেই কারণগুলোতে আইন মেনে চলবো। এই প্রশ্নগুলো সামঞ্জস্যপূর্ণ। এই অধ্যায়ে আরও কিছু অনুধাবনমূলক প্রশ্ন। আইনের শাসন বলতে কি বোঝায়? আইনের শাসন বলতে সাধারণত আমরা 3টা মানদণ্ডকে ধরে থাকি। আইনের শাসন বলতে সাধারণত বোঝায় বিনা বিচারে কাউকে গ্রেপ্তার না করা, বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার না করা, গ্রেপ্তার করার পর বিচারহীনতাভাবে তাকে আটক না রাখা, অথবা দীর্ঘদিন হচ্ছে তাকে কোনো অপরাধ ছাড়া গ্রেপ্তার না করা। 3টা কারণে এই 3টা বিষয় যদি বাস্তবায়ন করা যায় তাহলে সেটাকে আইনের শাসন বলা যায়। সাংবিধানিক আইন বলতে কি বোঝায়? সাংবিধানিক আইন বলতে আমরা বুঝি সংবিধানে যে সকল আইন রয়েছে, লিপিবদ্ধ রয়েছে, যেগুলো মেনে চলা প্রত্যেক নাগরিকের জন্য এবং রাষ্ট্র সরকারের জন্য বাধ্যতামূলক, সেটাকে সাংবিধানিক আইন বলে।
এরপরের প্রশ্ন, স্বাধীনতা বলতে কী বোঝায়? স্বাধীনতা বলতে হচ্ছে মানুষ জন্মগতভাবেই স্বাধীন, অর্থাৎ জন্মগ্রহণ করার পর মানুষ যে যে অধিকার ভোগ করার কথা সে যদি নিরবচ্ছিন্নভাবে ওই সকল অধিকার ভোগ করতে পারে কারো হস্তক্ষেপ ব্যতি রেখে, এটাকে সাধারণত স্বাধীনতা বলে। ঠিক একইভাবে রাজনৈতিক স্বাধীনতা বলতে বোঝায় রাজনৈতিক কর্মকাণ্ডগুলো যদি স্বাধীনভাবে পরিচালিত করতে পারে, অর্থাৎ ভোট দেওয়া, মতামত প্রকাশ করার স্বাধীনতা, স্বাধীনভাবে মিছিল মিটিং করার স্বাধীনতা, এগুলোকে রাজনৈতিক স্বাধীনতা বলে। আইন ও স্বাধীনতা পরস্পর ব্যাখ্যা করো। আইন ও স্বাধীনতা অবশ্যই সম্পর্ক রয়েছে। যদি কোনো দেশে আইন না থাকে তাহলে সেই দেশের স্বাধীনতা অর্থহীন, অর্থাৎ আইন ছাড়া স্বাধীনতা বাস্তবায়ন হতে পারে না। আবার স্বাধীনতা না থাকলে মানুষ আইন কাকে মানতে বাধ্য করা হবে, অর্থাৎ আইন মান্য করার জন্য যে কর্তৃপক্ষ থাকবে সে কর্তৃপক্ষ খুঁজে পাওয়া যাবে না। তাই আইন ও স্বাধীনতার মধ্যে কী রয়েছে? সম্পর্ক রয়েছে। অর্থনৈতিক সাম্য বলতে কী বোঝায়? মানুষের যে অর্থনৈতিক অধিকারগুলো সেগুলো যদি ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবাইকে সমানভাবে ভোগ করার অধিকার দেওয়া হয়, এটাকে অর্থনৈতিক সাম্য বলে। সাম্য বলতেই সমতা, তাহলে অর্থনৈতিক সুযোগ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে সমতাকে অর্থনৈতিক সাম্য বলা হয়। গণতান্ত্রিক মূল্যবোধ বলতে কী বোঝায়? অর্থাৎ একটা রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে কাজটা করা উচিত সে কাজটা করা, যে কাজটা করা অনুচিত সে কাজটা না করা, অর্থাৎ একটা দল অন্য দলের গঠনমূলক সমালোচনা করা, বিরোধিতার খাতিরে বিরোধিতা না করা, অন্য দলকে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দেওয়া, সভা সমাবেশ মিছিল মিটিং করার সুযোগ দেওয়া, এগুলো হচ্ছে সবগুলো গণতান্ত্রিক মূল্যবোধের আওতাভুক্ত। এই অধ্যায়ের ঘ এবং ঘ নাম্বার অর্থাৎ প্রয়োগ উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে মূল্যবোধের ধারণা ব্যাখ্যা করো, যেগুলো আমরা ইতিমধ্যে আলোচনায় অনেকবার বলেছি। মূল্যবোধের অনেকগুলো প্রকারভেদ আছে, যেমন রাজনৈতিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, অর্থনৈতিক মূল্যবোধ, এগুলো হচ্ছে মূল্যবোধের প্রকারভেদ। তার মধ্যে সামাজিক মূল্যবোধ কি একটু আগে আলোচনা করেছি। নৈতিক মূল্যবোধ হচ্ছে যে মূল্যবোধ নীতি থেকে এসেছে, অর্থাৎ নৈতিক দৃষ্টিকোণ থেকে, ভালো মন্দের দৃষ্টিকোণ থেকে যেটা করা উচিত বা অনুচিত, এটা হচ্ছে নৈতিক মূল্যবোধ। মূল্যবোধের উপাদানগুলো কি? সমাজে মানবতাবোধ জাগ্রত করার ক্ষেত্রে, অর্থাৎ একটা দেশে মানবতাবোধ, হিউম্যানিটি জাগ্রত হওয়ার ক্ষেত্রে নৈতিক মূল্যবোধের ভূমিকাটা কী? তারপরে হচ্ছে একটা রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধের ভূমিকা কী? গণতান্ত্রিক মূল্যবোধ, যেটা একটু আগেই আলোচনা করেছি, গণতান্ত্রিক মূল্যবোধের ধারণাগুলো ব্যাখ্যা করতে হবে। সুশাসন প্রতিষ্ঠায় কেন গণতান্ত্রিক মূল্যবোধগুলো মেনে চলা উচিত? এই প্রশ্নগুলো, এই টপিকসগুলো তোমরা দেখলে আশা করি এখান থেকে প্রয়োগ উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন কমন পাবে। এটা অনেক বড় একটা অধ্যায়, এখানে আরও কিছু টপিকস আছে, যেমন আইন কি, আইনের পরিপূর্ণ ধারণা, আইনের উৎসগুলো ব্যাখ্যা, অর্থাৎ প্রথা, ধর্ম, জাতীয় সংসদ, এভাবে আইনের যতগুলো উৎস আছে, বৈজ্ঞানিক বিশ্লেষণ, সংবিধান, এগুলো সবগুলো হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে এই প্রশ্নের উত্তর করা যাবে। ধর্ম আইনের অন্যতম উৎস, এটা ব্যাখ্যা করা। ধর্ম থেকে কিভাবে আইন এসেছে, কোন কোন দেশে এটা প্রচলিত আছে। তারপর হচ্ছে আইন ও নৈতিকতার সম্পর্ক কী। স্বাধীনতার রক্ষা কবচগুলো আলোচনা করো। রক্ষা কবচগুলো মানে হচ্ছে কোন কোন বিষয়গুলো একটা দেশের স্বাধীনতাকে রক্ষা করে। স্বাধীনতার শ্রেণীবিভাগ কী, তার মধ্যে অর্থনৈতিক স্বাধীনতা কোনটা, অর্থনৈতিক সাম্য কোনটা, সাম্যের সাথে স্বাধীনতার কী সম্পর্ক, অথবা বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থায় সকলের অধিকারের ক্ষেত্রকে প্রসারিত করতে পারে, বিশ্লেষণ করো। এই টপিকসগুলো যদি আমরা ভালোভাবে পড়ি, আশা করি এখান থেকে গ ও ঘ নাম্বার প্রশ্ন কমন পাবো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ইউনিক স্কুলের একটা বিশেষ আয়োজন হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনের অনলাইন কোচিং। এই কোচিংয়ে সি ইউনিটের জন্য রয়েছে। সাধারণত আমরা জানি কমার্সের জন্য সি ইউনিট, তাদের আবার বিভিন্ন ইউনিটে জিকে সহ পরীক্ষা দিতে হয়, সাধারণ জ্ঞান। এই সি ইউনিটে ভর্তি হলে তোমরা সাধারণ জ্ঞানের এক্সট্রা সুবিধাটা পাচ্ছ। এখানে তোমাদের জন্য নানা রকম সুযোগ সুবিধা রয়েছে, যেমন এখানে নিজস্ব ওয়েবসাইটের মধ্যে তোমাদের জন্য এক্সক্লুসিভ ক্লাস ও পরীক্ষা নেওয়া হবে, সাথে পিডিএফ নোট ও সাজেশন দেওয়া হবে, লাইভ ক্লাসের মাধ্যমে প্রতিটি ক্লাস নেওয়া হয়, এবং ভর্তি হলে তোমার জন্য রয়েছে 5টি প্রিন্ট বুক। এই বুকগুলো তোমার কাছে কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে। বিশেষ আকর্ষণ হচ্ছে 15ই আগস্টের মধ্যে ভর্তি হলে 4,500 টাকার যে কোর্স ফি, সেটা তুমি 1,000 টাকা ছাড়ে 3,500 টাকায় ভর্তি হতে পারতেছো। একইভাবে যারা বি ইউনিটে আছে, অর্থাৎ মানবিকে আছে, তাদেরও আবার বিভিন্ন দিকে পরীক্ষা দিতে গেলে ম্যাথ প্রবলেমগুলো লাগে, যেমন সি ইউনিটে তারা পরীক্ষা দিতে পারে। তখন এই বি ইউনিটে ভর্তি হলে তুমি ম্যাথের এক্সট্রা অ্যাডভান্টেজটা পেয়ে যাচ্ছ, সাথে তোমার ক্লাস ও পরীক্ষা আছে, পিডিএফ নোট সাজেশন, লাইভ ক্লাস, এবং এগুলোর পাশাপাশি তুমিও পেয়ে যাচ্ছ 4টি প্রিন্ট বুক, যেগুলো তোমার কাছে কুরিয়ারে পাঠানো হবে। এখানেও তুমি 15 আগস্টের মধ্যে ভর্তি হলে 4,000 টাকার যে কোর্স ফি, সেটা 1,000 টাকা ছাড়ে 3,000 টাকায় ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ। তো ভর্তি হতে তুমি নিচের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করতে পারো।
এবারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পঞ্চম অধ্যায়, নাগরিক অধিকার, কর্তব্য ও মানবাধিকার। নাগরিক অধিকার, কর্তব্য ও মানবাধিকার বলতে আসলে যে বিষয়গুলো এখানে আমরা আলোচনা করব, একজন নাগরিক রাষ্ট্র থেকে কি কি অধিকার ভোগ করে, কোন কোন কর্তব্য পালন করতে হয় এবং সারা বিশ্বব্যাপী যে মানবাধিকার রয়েছে। অধিকার কি? অধিকার হচ্ছে একজন নাগরিক রাষ্ট্রে বসবাস করতে গেলে সে রাষ্ট্র থেকে যে সকল সুযোগ সুবিধা ভোগ করে সেটাই অধিকার। অধিকারের উৎস অনেক জায়গা হতে পারে, তার মধ্যে অন্যতম হচ্ছে অধিকারের উৎস হচ্ছে সংবিধান। অর্থাৎ কোন কোন অধিকার তুমি ভোগ করবে সেটা সংবিধানে লিপিবদ্ধ আছে। মৌলিক অধিকার কি? মানুষের জীবন ধারণের জন্য যে সকল অধিকার রাষ্ট্র নাগরিককে অবশ্যই দিতে বাধ্য থাকে সেগুলোকে মৌলিক অধিকার বলে। অধিকার কত প্রকার? আইনগত অধিকার, নৈতিক অধিকার, দুই প্রকার। যে অধিকার অমান্য করলে আইনগতভাবে শাস্তির বিধান রয়েছে সেটা আইনগত অধিকার, এই অধিকার রাষ্ট্র পালন করতে বাধ্য। আর নৈতিক অধিকার যেটা নৈতিকতাবোধ থেকে উদ্ভূত হয়, যেমন ভিক্ষুককে ভিক্ষা দেওয়া, এটা আইনগত অপরাধ নয়, কিন্তু নৈতিক দায়িত্ববোধ থেকে আমরা এই অধিকার পালন করে থাকি। তো এটাই হচ্ছে নৈতিক অধিকার, যেটা আলোচনায় অলরেডি বললাম। রাজনৈতিক অধিকার কি? রাজনৈতিক অধিকার হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল রাষ্ট্র থেকে যে যে অধিকার ভোগ করে, স্বাধীনভাবে সভা সমাবেশ করার অধিকার, মত প্রকাশের অধিকার, নির্বাচনে প্রার্থী ঘোষণা করার অধিকার, এগুলো হচ্ছে রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ে। কর্তব্য কি? শুধু অধিকার ভোগ করলে হয় না, একজন অধিকার ভোগ করার পাশাপাশি রাষ্ট্রের প্রতিও নাগরিকের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। নাগরিকের রাষ্ট্রের প্রতি যে করণীয় আছে এই করণীয়গুলোকেই কর্তব্য বলা হয়। মানবাধিকার এটা হচ্ছে একটা সারা বিশ্বব্যাপী স্বীকৃত অধিকার। একজন মানুষ জন্মগ্রহণ করার পর মানুষ হিসেবে সে যে সকল অধিকার ভোগ করে তাকে মানবাধিকার বলে। বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয় 10 ডিসেম্বর। খুবই গুরুত্বপূর্ণ একটা জ্ঞানমূলক প্রশ্ন এবং এমসিকিউর জন্য এটা ইম্পর্টেন্ট। এরপরে এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নগুলোর মধ্যে আছে অধিকার বলতে তুমি কি বুঝো, যেগুলো অলরেডি আলোচনা হয়েছে। অধিকার কত প্রকার ও কী কী বিস্তারিত আলোচনা করেছি। 4টি রাজনৈতিক অধিকারের নাম বলো। 4টি রাজনৈতিক অধিকার আমি জ্ঞানমূলক পড়ানোর সময় বলেছি। সামাজিক অধিকার বলতে কি বুঝো? ঠিক একইভাবে একজন মানুষ সমাজে বসবাস করতে চাইলে সমাজের একজন সদস্য হিসেবে সে যে অধিকারগুলো ভোগ করে সেটা সামাজিক অধিকার। যেমন সামাজিক অনুষ্ঠান পালন করার অধিকার, তার ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করার অধিকার, সমাজে নাগরিক হিসেবে সমাজের বিভিন্ন বিষয়ে মত প্রকাশ করার অধিকার, স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, এগুলো সামাজিক অধিকারের আওতাভুক্ত। তথ্য অধিকার সেম, একজন নাগরিক যে সকল তথ্য পাওয়ার অধিকার রাখে সেটা যদি সে ঠিকমতো পায় এটাকে তথ্য অধিকার বলে। সামাজিক কর্তব্য, সামাজিক অধিকার ভোগের পাশাপাশি সমাজের প্রতি তোমার যে দায়িত্ব রয়েছে এটাকে সামাজিক কর্তব্য বলা হয়। এই অধ্যায়ের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে অধিকারের শ্রেণী বিভাগগুলো কী। প্রধানত 2 প্রকার, নৈতিক ও আইনগত। আইনগতকে আবার অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে, এগুলো ব্যাখ্যা করতে হবে। অর্থনৈতিক অধিকারের ধারণা, আইনগত অধিকারের ধারণা, যেগুলো আগে আলোচনা করেছি। কর্তব্যের প্রকারগুলো কী, সেম সামাজিক কর্তব্য, আইনগত কর্তব্য, রাজনৈতিক কর্তব্য, অনেকগুলো কর্তব্য রয়েছে। নাগরিক কর্তব্য যথাযথ পালনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা হয়। একজন নাগরিক যদি নিজের কর্তব্যগুলো ঠিকমতো পালন না করে তাহলে ওই রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। অধিকার ও কর্তব্য পরস্পর সম্পর্কে যুক্ত। একটু আগেই বলছিলাম যে তুমি শুধু অধিকার ভোগ করলে হবে না, অধিকার ভোগ করার পাশাপাশি রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি তোমার কিছু কর্তব্য আছে, এগুলো পালন করতে হবে। মানবাধিকার, যেটা বিশ্বব্যাপী সমাদৃত এবং বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত একটা বিষয়, এই বিষয়ের ধারণা কী? মানবাধিকার নিশ্চিতকরণে সুশাসনের গুরুত্ব কী, অর্থাৎ সুশাসন কীভাবে মানবাধিকার নিশ্চিত করতে পারে। রাষ্ট্রে মানবাধিকারের স্বীকৃতি সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক। 2টা প্রশ্নই প্রায় একই রকম। তথ্য অধিকার আইনের ধারণা, এই টপিকসগুলো পড়লে আশা করি তুমি ঘ নাম্বার প্রশ্নে কমন পেয়ে যাবে। এবার হচ্ছে 6ষ্ঠ অধ্যায়, রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন। রাজনৈতিক দল কী? রাজনৈতিক দল হচ্ছে একটা সুসংগঠিত জনগোষ্ঠী যাদের লক্ষ্য হচ্ছে নিয়মতান্ত্রিক হয়ে ক্ষমতায় আরোহণ করা। তারপরে হচ্ছে বহুদলীয় ব্যবস্থা। যে সকল রাষ্ট্রে রাজনৈতিক দলে অনেকগুলো রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয় তাকে বহুদলীয় ব্যবস্থা বলে। আর যে সকল দেশে শুধুমাত্র 2টি প্রধান রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা করে তাকে দ্বিদলীয় ব্যবস্থা বলে। উপদল হচ্ছে একটা রাজনৈতিক দলের কিছু স্বার্থান্বেষী ব্যক্তি নিজেদের ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ আদায়ের জন্য দলীয় স্বার্থকে বিসর্জন দিয়ে
দলের মধ্যে ভাঙন সৃষ্টি করে নতুন দল গঠন করে এটাকে উপদল বলা হয়। সাবসৃষ্টিকারী গোষ্ঠী কাকে বলে? সাবসৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন একটি সংগঠন যে সংগঠন ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয় না, বরং অন্যান্য দলকে ক্ষমতায় যাওয়ার জন্য নানাভাবে প্রভাবিত করে নিজেদের স্বার্থ হাসিল করে, তাকে বলা হয় সাবসৃষ্টিকারী গোষ্ঠী। সুশীল সমাজ কি? তারপর হচ্ছে নেতৃত্ব কি? নেতৃত্ব হচ্ছে একটা গুণাবলী, একটা মানুষের সামাজিক গুণাবলী। নেতৃত্ব একটা সামাজিক গুণাবলী, অর্থাৎ নেতৃত্ব হচ্ছে এমন এক ধরনের গুণাবলী যা অন্য মানুষকে অনুপ্রাণিত, উদ্বুদ্ধ ও প্রভাবিত করতে পারে তার কাজের মাধ্যমে, কথার মাধ্যমে। নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিডারশিপ, যে শব্দটা আসছে লিড থেকে, যার অর্থ হচ্ছে পরিচালনা করা। শিক্ষকতা কোন ধরনের নেতৃত্ব? শিক্ষকতা এটা হচ্ছে এক ধরনের বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব, সে ওই বিষয়ে বিশেষজ্ঞ বলে তিনি শিক্ষকতা করতে পারেন। অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে যদি দেখি রাজনৈতিক দল বলতে কী বোঝো, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি। দ্বিদলীয় ব্যবস্থা হচ্ছে যেখানে দুইটা দল বিদ্যমান। বহুদলীয় ব্যবস্থা হচ্ছে যে সকল দেশে দুই দলের চেয়ে বেশি দল ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত থাকে। রাজনৈতিক সংস্কৃতি কি? রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে একটা দেশের রাজনৈতিক ব্যবস্থায় যে সকল নিয়মকানুন প্রচলিত আছে, যেগুলো সবাই মেনে চলতে আগ্রহী, এটাকে রাজনৈতিক সংস্কৃতি বলে। গণতন্ত্রের রাজনৈতিক দল অপরিহার্য কেন? গণতন্ত্র অবশ্যই রাজনৈতিক দল থাকতে হবে, কারণ রাজনৈতিক দলকে জনগণ ভোট দেওয়ার মাধ্যমে ক্ষমতায় নিয়ে যাবে, যেটা ক্ষমতায় আরোহণ করতে পারবে না তারা বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবে। বর্তমান যুগে প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থাকে কেন পরোক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা বলা হয়? কারণ এখানে হচ্ছে সরাসরি মানুষ রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে না, মানুষ এখানে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে। সাবসৃষ্টিকারী গোষ্ঠী কি? এটা জ্ঞানমূলক প্রশ্নে আলোচনা করেছি। সাবসৃষ্টিকারী গোষ্ঠী তাদের যে প্রভাবিত করার ক্ষমতা, এই প্রভাবিত করার ক্ষমতার মাধ্যমে সরকারের সিদ্ধান্ত গ্রহণকে পরিবর্তন করে ফেলতে পারে, এটা হচ্ছে তাদের একটা অন্যতম ভূমিকা। সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্ব কীভাবে সহায়ক ভূমিকা পালন করে? নেতৃত্ব যদি দেশ ও জাতির জন্য কল্যাণমুখী হয় তাহলে সে অবশ্যই সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা পালন করতে পারে। অনেক একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সম্মোহনী নেতৃত্ব বলতে কী বোঝো? সম্মোহনী নেতৃত্বের অপর নাম হচ্ছে জাদুকরী নেতৃত্ব, অর্থাৎ যার কথায়, বক্তৃতায়, কাজে মানুষ অনুপ্রাণিত হয়ে নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিতে পারে, এটা হচ্ছে একটা সম্মোহনী নেতৃত্ব। আমরা যদি দেখি যে ব্রিটিশ আমল থেকে ভারতের মহাত্মা গান্ধী একজন সম্মোহনী নেতৃত্বের উদাহরণ, শেরে বাংলাকে ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, ওনারা হচ্ছেন একটা সম্মোহনী নেতৃত্বের উদাহরণ। এই অধ্যায়ের ঘয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে রাজনৈতিক দলের ধারণা কী, এ সম্পর্কে বিস্তারিত জানতে হবে। বৈশিষ্ট্যগুলো কী, অর্থাৎ তারা কী কী কার্যাবলী সম্পাদন করে এবং কোন কোন বৈশিষ্ট্য নিয়ে রাজনৈতিক দল গঠিত হয়। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় একটা রাজনৈতিক দলের ভূমিকা কী হতে পারে বা তাদের গুরুত্ব কী। তারপরে সাবসৃষ্টিকারী গোষ্ঠীর ধারণা বিস্তারিত জানতে হবে। রাজনৈতিক দল ও সাবসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য বা তুলনামূলক ব্যাখ্যা। তারপরে হচ্ছে নেতৃত্বের প্রকারভেদ, বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব, সম্মোহনী নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব, অনেকগুলো প্রকারভেদ আছে। নেতৃত্বের গুণাবলীগুলো কি, অর্থাৎ একজন নেতার কী কী গুণাবলী থাকতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে হচ্ছে সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকা কী, সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে নেতৃত্ব কী কী ভূমিকা পালন করতে পারে। সুশাসন প্রতিষ্ঠায় সম্মোহনী নেতৃত্বের ভূমিকা কী, আবার দেশপ্রেম সৃষ্টিতেও সম্মোহনী নেতৃত্বের ভূমিকা কী। এই টপিকসগুলো যদি আমরা পড়ি, আশা করি এখান থেকে গুরুত্বপূর্ণ টপিকসগুলো তোমরা পেয়ে যাবে এবং ঘ নম্বর প্রশ্নে। এবারের আলোচ্য বিষয় হচ্ছে সরকার কাঠামো এবং সরকারের অঙ্গসমূহ। প্রথমত হচ্ছে সরকার কি? সরকার হচ্ছে একটা সার্বভৌম কর্তৃপক্ষ যারা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে। সরকারের অঙ্গ কয়টি? 3টা অঙ্গ রয়েছে। কী কী? আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। গণতন্ত্র সম্পর্কে আব্রাহাম লিঙ্কনের যে বিখ্যাত সংজ্ঞা, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অব দ্য পিপল, এই যে গণতন্ত্র সম্পর্কে যে সংজ্ঞাটি দিয়েছেন এটা শিখে নেবে। সরকার রাষ্ট্রের কি? সরকার হচ্ছে একটা রাষ্ট্রের মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করে। একনায়কতন্ত্রের 2টি বৈশিষ্ট্য হচ্ছে একজনই ক্ষমতায় আরোহণ করবে এবং স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ হবে। এককেন্দ্রিক সরকার কাকে বলে? যে সরকার ব্যবস্থা একটা কেন্দ্র থেকে পরিচালিত হয়, অর্থাৎ সরকারের যাবতীয় কার্যাবলী কেন্দ্রীয় থেকে সিদ্ধান্ত প্রণীত হয়, তাকে এককেন্দ্রিক সরকার বলে। রাজতন্ত্র কাকে বলে? যেখানে হচ্ছে রাজা বা রানী শাসন ক্ষমতায় আরোহণ করে এবং তাদের বংশ পরম্পরায় শাসন ব্যবস্থায় বহাল থাকে, তাকে রাজতন্ত্র বলা হয়। প্রজাতন্ত্র কাকে বলে? জনগণের নামে যে শাসনতন্ত্র পরিচালিত হয় তাকে প্রজাতন্ত্র বলে। তারপরে হচ্ছে একনায়কতন্ত্র কাকে বলে? একনায়কতন্ত্র হচ্ছে যে শাসন ব্যবস্থায় একজন ব্যক্তি সবে সভা, সে যা বলে তাই হয়, সে যা সিদ্ধান্ত প্রণয়ন করে সেটাই তাকে একনায়কতন্ত্র বলে। তারপর হচ্ছে ডেমোস শব্দের অর্থ কী? ডেমোস হচ্ছে ডেমোস থেকে ডেমোক্রাসি আসছে, এটা ডেমোস শব্দের অর্থ হচ্ছে জনগণ।
প্রতিনিধিত্বশীল গণতন্ত্র কি? প্রতিনিধিত্বশীল গণতন্ত্র হচ্ছে জনগণ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে যদি ক্ষমতা পরিচালনায় অংশগ্রহণ করে, এটাকে বলা হয় প্রতিনিধিত্বশীল গণতন্ত্র। রাষ্ট্রের উপাদানগুলো কি? রাষ্ট্রের উপাদান হচ্ছে 4টা। ভূখণ্ড থাকতে হবে, নির্দিষ্ট জনসমষ্টি থাকতে হবে, সরকার থাকতে হবে, সার্বভৌমত্ব। এই 4টা হচ্ছে রাষ্ট্রের উপাদান। বাংলাদেশের আইনসভার নাম কি? বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। আইনসভার প্রধান কাজ কি? আইনসভার প্রধান কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। অধ্যাদেশ জারি করেন কে? অধ্যাদেশ জারি করতে পারেন জরুরি অবস্থার ক্ষেত্রে রাষ্ট্রপতি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হচ্ছে মন্টেস্কু। তারপরে প্রশ্ন হচ্ছে বিকেন্দ্রীকরণ কি? বিকেন্দ্রীকরণ হচ্ছে রাষ্ট্রের ক্ষমতাগুলো বিভিন্ন জায়গায় বিভাজিত করা, অর্থাৎ কেন্দ্র ও প্রদেশের মধ্যে ভাগ করে দেওয়া, অর্থাৎ স্থানীয় পর্যায়ে পর্যন্ত ক্ষমতার প্র্যাকটিস করা, এটাকে বিকেন্দ্রীকরণ বলা হয়। এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নগুলোর মধ্যে রয়েছে গণতন্ত্র বলতে কী বুঝো? দায়িত্বশীল সরকার কি? দায়িত্বশীল সরকার হচ্ছে যে সরকার তার কাজের জন্য সংসদের কাছে বা ঊর্ধ্বতন কর্তৃক জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে এবং জবাবদিহি করে, এটাকে দায়িত্বশীল সরকার বলে। সংসদীয় সরকার ব্যবস্থা কাকে বলে? যে সরকারের প্রধান হচ্ছেন একজন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা মাধ্যমে রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালিত হয় এবং তারা তাদের কাজের জন্য আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য হয়, এটাকে সংসদীয় সরকার ব্যবস্থা বলে। প্রজাতন্ত্র বলতে বোঝায় যেখানে রাষ্ট্রের যাবতীয় কাজ জনগণের নামে পরিচালিত হবে, তাকে প্রজাতন্ত্র বলে। যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে? যে সরকার ব্যবস্থায় কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতার বন্টন করা হয়, অর্থাৎ কেন্দ্রীয় কর্তৃপক্ষ প্রদেশের সাথে সমন্বয় করে সরকার ব্যবস্থা পরিচালিত করে, তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে। আরেক কেন্দ্রিক সরকার বলা হয় যেখানে যাবতীয় সিদ্ধান্ত একটা কেন্দ্র থেকে পরিচালিত হয়, প্রদেশের হাতে কোনো ক্ষমতা দেওয়া হয় না, এক কেন্দ্রিক সরকার বলা হয়। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কাকে বলে? যে সকল আইনসভায় উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুটি কক্ষ রয়েছে, অর্থাৎ আইন প্রণয়নের ক্ষেত্রে দুটি কক্ষের ভূমিকা থাকে, তাকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলে। অভিশংসন বলতে কী বোঝায়? রাষ্ট্রপতিকে যদি কোনো কারণে অপসারণ করতে হয়, অপসারণের যে প্রক্রিয়া সেটাকে অভিশংসন বলে। সাধারণত সংসদের 2/3 সদস্যের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায় নানামুখী অভিযোগ এনে, এটাকে অভিশংসন বলে। বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়? বিচার বিভাগের স্বাধীনতা বলতে বোঝানো হয় রাষ্ট্রের 3টা বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ, শাসন বিভাগ। আইন ও শাসন বিভাগের প্রভাবমুক্ত থেকে ন্যায়ের ভিত্তিতে বিচার কার্য সম্পাদন করার যে সুযোগ দেওয়া, এটাকে বিচার বিভাগের স্বাধীনতা বলে। তারপরে হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা ব্যতীত কোনো রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় না। ব্যাখ্যা করো। বিচার বিভাগীয় পর্যালোচনাগুলো কি? অর্থাৎ বিচার বিভাগ যদি কোনো সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত নেই, যেটা সংবিধানে নাই বা আইনে সঠিক উল্লেখ নেই, এটাকে বলা হয় বিচার বিভাগীয় পর্যালোচনা। নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি বলতে কী বুঝো? ক্ষমতা স্বতন্ত্রীকরণ মানে হচ্ছে প্রত্যেকটা বিভাগকে একদম আলাদা করে দেওয়া। আবার নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি হচ্ছে প্রত্যেকটা বিভাগের উপর কিছু না কিছু কর্তৃত্ব বজায় রাখতে পারবে, অর্থাৎ কোনো বিভাগকে একেবারে স্বাধীন করে না দিয়ে তাদের মধ্যে নিয়ন্ত্রণ এবং এই নিয়ন্ত্রণটা 3 বিভাগের মধ্যে ভারসাম্য নিয়ে আসে, এটাকে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি বলে। আর ক্ষমতা স্বতন্ত্রীকরণ তো একটু আগে বলছিলাম, যেটা আইন বিভাগ, বিচার বিভাগ ও স্বাধীন বিভাগ, 3টা বিভাগের মধ্যেই আলাদাভাবে প্রত্যেক বিভাগের নিজ নিজ দায়িত্বগুলো অন্য বিভাগের হস্তক্ষেপ ছাড়া পালন করার যে ক্ষমতা, এটাকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলে। এবারে অধ্যায়ে গুরুত্বপূর্ণ কিছু টপিকস যেগুলো প্রয়োগ উচ্চতর দক্ষতা প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার স্বরূপ, অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থাটা কেমন? সংসদীয় সরকার ব্যবস্থা সম্পর্কে ধারণাটা কি? একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থার ধারণা ও বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে গণতান্ত্রিক ও একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে কোনটা বেশি উত্তম বলে তোমার কাছে মনে হয়, তোমার নিজের মতামত। রাষ্ট্রপতি শাসিত সরকারের ধারণা ও বৈশিষ্ট্য কী? সংসদীয় রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার মধ্যে কী পার্থক্য ও তুলনা? সংসদীয় রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে তখন কোনটি উত্তম, এটার ব্যাখ্যা। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা সম্পর্কে নিজের ধারণা। এককেন্দ্রিক সরকার ব্যবস্থা কী কী সুবিধা রয়েছে এবং কী কী অসুবিধা রয়েছে? এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে কোনটি উত্তম বলে তুমি মনে করো? আইন বিভাগ সম্পর্কে তোমার ধারণা। এছাড়া আছে আইন বিভাগের কার্যাবলীগুলো কী কী? আইনসভার ক্ষমতা বর্তমানে দিন হ্রাস পাওয়ার কারণ হচ্ছে শাসন বিভাগের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হওয়া। শাসন বিভাগের উপর আইনসভা বিভিন্নভাবে নিয়ন্ত্রণ আরোপ করে, এটা আবার শাসন বিভাগের ক্ষমতাকে হ্রাস করে। আবার শাসন বিভাগের ধারণা ও কার্যাবলীগুলো কী কী? শাসন বিভাগের ক্ষমতা ও কার্যাবলী দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেন? কারণ শাসন বিভাগ আইন বিভাগ থেকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিচার বিভাগের কার্যাবলীগুলো কী? বিচার বিভাগ কেমন এবং এটা কিভাবে গঠিত হয়? নাগরিকের অধিকার ও স্বাধীনতা রক্ষায় বিচার বিভাগ কী ভূমিকা পালন করতে পারে? ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের গুরুত্ব কী?
বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায় কী? কীভাবে আমরা বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করতে পারি? আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা কী কী? আইন শাসন ও বিচার বিভাগ পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করে, সরকারের স্বেচ্ছাচারিতা রোধ এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষায় ক্ষমতার স্বতন্ত্রীকরণ ও ভারসাম্য নীতির গুরুত্ব বিশ্লেষণ করো। এই টপিকসগুলো হচ্ছে, এই অধ্যায়টা অনেক বড়, এই অধ্যায়ের জন্য অনেকটা পড়তে হবে। এখানেও 3টা সৃজনশীল আসার সম্ভাবনা রয়েছে, 2টা আসবে, এটা একদম নিশ্চিত। এবারে হচ্ছে দেশপ্রেম ও জাতীয়তা। কত শতকে ইউরোপে জাতীয়তাবাদী ধারণা উন্মেষ ঘটে? জাতীয়তাবাদের স্বর্ণযুগ বলা হয় কোন শতককে? নেটিও বা ন্যাটাস শব্দের অর্থ কী? তারপরে হচ্ছে জাতি কী? ন্যাটাস কোন ভাষার শব্দ? তারপর হচ্ছে জাতীয়তা কী? জাতীয়তা হচ্ছে একজন নাগরিকের একটা গুণাবলী, অর্থাৎ সে যে বিষয়ের উপর ধারণা করে ওই রাষ্ট্রে বসবাস করে এটাকে জাতীয়তা বলে। এটা একটা মানসিক সত্তা এবং সজীব মানসিকতা, উক্তিটিকার। জাতিরাষ্ট্র কী? জাতিরাষ্ট্র হচ্ছে যেটা কল্যাণকামী রাষ্ট্র নাগরিকের জন্য। ইংরেজি কোন শব্দ থেকে ন্যাশনালিটি শব্দটির উদ্ভব ঘটেছে? নেটিও বা ন্যাটাস থেকে। জাতীয়তার প্রধান উপাদান কোনটি? জাতীয়তার প্রধান উপাদান কোনটি? আর তারপর হচ্ছে রাষ্ট্রের উপাদান কয়টি? কয়টি উপাদান থাকলে আমরা একটাকে রাষ্ট্র বলতে পারি? 4টা উপাদান, অর্থাৎ নির্দিষ্ট ভূখণ্ড, জনসংখ্যা, সরকার ও সার্বভৌমত্ব। তারপর হচ্ছে দেশপ্রেম কী? একটা দেশকে নিঃশর্তভাবে ভালোবাসা এবং দেশের জন্য কাজ করা, এটাকে দেশপ্রেম বলা হয়। অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে রয়েছে কিভাবে জাতির উদ্ভব হয়? জাতীয়তা কখন জাতিতে পরিণত হয়? জাতীয়তা হচ্ছে একটা মানসিক ধারণা, এই বিষয়টি ব্যাখ্যা করো। জাতি বলতে আমরা আসলে কি বুঝি? অর্থাৎ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একটা জাতি, এই বিশ্বাসকেই জাতি বলা হয়। জাতি রাষ্ট্র বলতে আমরা আসলে কি বুঝি? জাতীয়তা বলতে কি বোঝানো হয়? উগ্র জাতীয়তাবাদ কি বিশ্ব শান্তির জন্য হুমকি স্বরূপ? তাহলে জাতীয়তাবাদ থাকতে হবে, কিন্তু এটাকে উগ্রতায় নিয়ে যাওয়া যাবে না। জাতীয় জাতীয়তার মধ্যে পার্থক্য কী? বংশগত ঐক্য বলতে কি বোঝানো হয়? ভাষা, সাহিত্য, সাংস্কৃতিক ঐক্য কীভাবে জাতীয়তাবোধ সৃষ্টি করে? তারপর হচ্ছে দেশপ্রেম বলতে কি বোঝায়? এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু গ ও ঘয়ের জন্য টপিকস হচ্ছে জাতির ধারণা কি, এ সম্পর্কে ধারণা অর্জন করতে হবে। জাতীয়তার ধারণা কি? জাতীয়তার মধ্যে পার্থক্য কি রয়েছে? জাতীয়তার উপাদানগুলো কি, ব্যাখ্যা সহ। জাতি গঠনের উপাদানসমূহ কি কি? বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতি গঠনের যেসব উপাদান ভূমিকা রেখেছে তার ব্যাখ্যা। দেশপ্রেম ধারণাটির ব্যাখ্যা। তারপর জাতীয়তার সাথে দেশপ্রেমের আসলে সম্পর্কটা কেমন?